সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 1.2 অনুশীলনীর 11 পৃষ্ঠার যে মূলদ এবং অমূলদ সংখ্যা রয়েছে, আসলে এই চ্যাপ্টারটার নামই এটা ছিল, তো এটা আলোচনা অনেক পরে আসছে। তো এই বিষয়টা আমাদের আজকে বোঝার দরকার আছে। তো দেখো 1 2 3 4 5 6 এই ধরনের যে পূর্ণ সংখ্যাগুলো থাকে, হ্যাঁ, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, ইংলিশে যেটা বলা হয় ন্যাচারাল নাম্বার, এন দিয়ে প্রকাশ করা হয়। তো এই সংখ্যাগুলোকে যে সংখ্যাগুলো দেয়া হয়েছে এই সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কেননা প্রতিটা পূর্ণ সংখ্যার নিচে আমরা একটা এক ধরে নিতে পারি। হ্যাঁ, সেই জন্য একের বদলে দেখো 1/1, 1 দিয়ে 1 কে ভাগ করলে কিন্তু একই হবে। তারপর এই যে 2 আছে তার নিচেও আমরা প্রয়োজনে কিন্তু একটা এক ধরে নিতে পারি, কেননা এই 1 দিয়ে 2 কে ভাগ করলে কিন্তু আমাদের 2 আসবে। হ্যাঁ, তো এরকম যে কোনো 3 এর নিচেও আমরা হচ্ছে যে একটা এক ধরে নিতে পারি। তারপরে 4 এর নিচেও একটা এক ধরে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখবো যে ধরো আমি 5 নিয়েছি, তো এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে নিচে একটা এক ধরা যায়। তাহলে এই 5 1 এই দুটোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই 5 এই সংখ্যাটাকে আমরা দেখো দুইটা স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আমরা এই 5 কে একটা মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ এই ধরনের যে কোনো পূর্ণ সংখ্যা এটা কিন্তু মূলদ। আমরা আরো উদাহরণ দেখবো আস্তে আস্তে। তারপরে এই যে নিচে দেখো দশমিক কিছু সংখ্যা দেখানো হয়েছে, যেমন 0.1। এখন এটা বলতে পারো যে আমরা কিভাবে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে এটা প্রকাশ করতে পারি। তো তোমরা দশমিক তোলা শিখেছো, ছোট ক্লাসেও শিখেছো যে এইখানে দেখো প্রথমে 1 লিখে নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1 নিতে হয়। এটার জন্য কিছু লাগে না, দশমিকের জন্য একটা 1 আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য। তাহলে দেখো এই সংখ্যাটা, এই দশমিক যুক্ত এই সংখ্যাটাকে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, কেননা 1ও একটা স্বাভাবিক সংখ্যা, 10ও একটা স্বাভাবিক সংখ্যা। তো এক্ষেত্রে আমরা বলবো যে এই যে দশমিক সংখ্যাটা ছিল, হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা। তো এরকম যতগুলোই থাক না কেন, এই যে এরকম দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, ধরো 2.03, তো এটা যদি আমরা দশমিক তুলি তাহলে উপরে লিখতে হবে দশমিক ছেড়ে 203, আর নিচে দেখো এই দশমিকের জন্য একটা 1, আর তারপরে আগের গুলো না, পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য। তাহলে এই দশমিক যুক্ত সংখ্যাটাকেও আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম, কারণ এটাও একটা স্বাভাবিক সংখ্যা, এটাও একটা স্বাভাবিক সংখ্যা। এই যে এই ধরনের যে কোনো 1 2 3 4 5 6 এরকম কোটি, হ্যাঁ, যত দূর যাও না কেন এগুলো সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো এখন আমরা দেখব যে হচ্ছে যে এই যে এগুলো এইভাবেই দেখানো হয়েছে, এগুলো কিছু না। তারপরে জিরো, যেটা জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা ধরা হয়, এর নিচে আমরা একটা এক ধরতে পারি, কেননা এই এক দিয়ে যদি জিরোকে ভাগ দাও তাহলে কিন্তু ঘুরে জিরোই আসবে। তাহলে এই জিরো কিন্তু একটা মূলদ সংখ্যা, এগুলো এমসিকিউ এ কিন্তু প্রয়োজন হবে। তারপরে আরো মূলদ সংখ্যা আছে যেটা এখানে দেখাইনি, আমরা দেখাই যে শতকরা ভগ্নাংশগুলো পার্সেন্ট থাকলে, হ্যাঁ, তো পার্সেন্ট তুলে দিয়ে আমরা জানি যে নিচে একটা 100 নিতে হয়। তাহলে এটা এই যে এই শতকরা ভগ্নাংশটাকে আমরা দেখো দুইটা স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তার মানে যেটা দেখা গেল যে কোনো এরকম পূর্ণ সংখ্যা এটাও মূলদ। তারপরে জিরো, এটাকেও আমরা মূলদ বলবো। তারপরে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হর বড় লব ছোট, এটাও মূলদ। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হরটা হচ্ছে ছোট আর লবটাই বড়, এটাও মূলদ। কারণ সবগুলোই দেখো স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, নিচে একটা এক ধরা যাবে এগুলোর ক্ষেত্রে, আর এটা তো আছেই, স্বাভাবিক সংখ্যা দিয়ে আছে। তারপরে শতকরা পার্সেন্ট থাকলে এটাও মূলদ। তারপরে ধরো যে দশমিক যুক্ত, যে প্রথমে দশমিক থাকুক বা পরে দশমিক থাকুক, যে কোনো পজিশনই থাকুক না কেন, এগুলো সবই কিন্তু মূলদ সংখ্যা। আমরা দেখালাম বিষয়গুলো। তাহলে এই যে নিচে বলে দেওয়া হয়েছে শূন্য সকল স্বাভাবিক সংখ্যা, মানে এই যে পূর্ণ সংখ্যাগুলো, তারপরে ভগ্নাংশ সংখ্যা সবাই কিন্তু মূলদ সংখ্যা। তো এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, আসলে তোমাদের এটা বলতে হবে যেসব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর অমূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এইটা কি দেখো, আমরা এবার অমূলদ সংখ্যাগুলো দেখবো। ওইখানে একটা জিনিস ছাড়া পড়েছে দেখো, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যাদের রুট ওভার করলে আমরা বলি যে মিলে যায়, যেমন 9, হ্যাঁ, তাহলে 9 এর বর্গমূল করে কত, 3 আসবে। তাহলে এইটা যদি তোমাদের এমসিকিউ এ বলে যে মূলদ না অমূলদ, তাহলে অবশ্যই এটাও কিন্তু মূলদ সংখ্যা হবে, যেহেতু এর ক্যালকুলেশন একটা পূর্ণ সংখ্যা আসছে। এর নিচে আমরা একটা এক ধরে নিতে পারি, তাহলে দুইটা স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। এরকম রুট ওভার 16, হ্যাঁ, এটাও কিন্তু যেহেতু 4 আসবে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। কিন্তু এই যে এক্ষুনি আমরা অমূলদ সংখ্যা পড়বো, সেইখানে দেখো ভ্যারিয়েশনটা কি, অমূলদ সংখ্যা। তাহলে এটা সংজ্ঞায়িত করলে আমরা এখান থেকেই বলতে পারবো যেসব সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বলতে হবে।
তো সেটা কেমন দেখো, তুমি যদি ক্যালকুলেটরে এটা √2 এটা যদি বর্গমূলটা করো তাহলে তোমাদের দেখো এটা কিন্তু মানটা কখনো শেষ হবে না। 1.4142 1 3 5 আরো মান আসতে থাকবে। হ্যাঁ, কারো ক্যালকুলেটর দেখা যাবে যে শেষ পর্যন্ত হয়তো দেখিয়েছে, কিন্তু ক্যালকুলেটরের যদি ডিজিট সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু অসীম, এটা চলতেই থাকবে। তার মানে এটা একটা অপূর্ণ বর্গ সংখ্যা। তোমরা যদি একটা কথাই মনে রাখো যে অপূর্ণ বর্গ সংখ্যার উপর যদি √ওভার থাকে সেটাই শুধুমাত্র অমূলদ হবে। বড় ক্লাসে গিয়ে আরো শিখবে ঘনমূলের বিষয় আছে, কিন্তু সপ্তম শ্রেণীতে কিন্তু শুধুমাত্র √ওভার পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি ছিল দেখো, এই যে 1 স্কোয়ার করে যে 1 হয় এটা একটা পূর্ণবর্গ, তারপরে 2 স্কোয়ার করে যে 4 আসে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এগুলো আমরা দেখিয়েছিলাম প্রথম অধ্যায়ে। তারপরে 3 স্কোয়ারে যে 9 হয় এটাও একটা পূর্ণবর্গ, তারপরে 4 স্কোয়ারে যে 16 হয় এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 5 স্কোয়ারে 25, 6 স্কোয়ারে 36, এইভাবে তুমি যত দূর যাও না কেন, 7 স্কোয়ারে 49, 8 স্কোয়ারে 8 8 64, 9 স্কোয়ারে 9 9 81, এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো এদের মাঝখানে যে সংখ্যাগুলো থেকে যাচ্ছে, ধরো যে 17, তারপরে 10, তারপরে 7, হ্যাঁ, তারপরে 8, এইগুলোর উপর যদি কখনো √ওভার থাকে তাহলে এইটা তোমরা আসলে 1.2 আমরা হচ্ছে যে 3 দশমিক স্থান 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করা শিখেছি, সেইভাবে করতে পারো। বা ক্যালকুলেটরে যদি √ওভার চাপ দাও তাহলে দেখবে যে এরকম অসীম মান দেখাচ্ছে। তো এই সংখ্যাগুলোকে আমরা শুধুমাত্র বলবো অমূলদ সংখ্যা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, এই যে √3, √5, √6 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। কেননা যখন এরকম অসীম মান থাকবে দশমিকের পর তখন তুমি এটাকে দশমিক তুলে এরকম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে না। সাধারণ ভগ্নাংশ মানে কি, যার লব হর আছে। তো সেক্ষেত্রে এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো এই যে নিচে বলে দেওয়া হয়েছে পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এই যে এগুলো দেখো একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এই যে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এদের উপর যদি কখনো √ওভার চিহ্ন থাকে, এই যে এগুলো এরা কিন্তু মূলদ সংখ্যা হবে। কিন্তু এদের মাঝখানে যে সংখ্যাগুলো আসছে বা এরপরেও তো আরো সংখ্যা আছে, 7 স্কোয়ারে 49, এর উপর √ওভার থাকলেও মূলদ হবে, কেননা এটা বর্গমূল করলে দেখা যাবে যে 7 একটা পূর্ণ সংখ্যা আসছে। যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ। হ্যাঁ, তো এই বিষয়টাই এখানে আলোচনা হয়েছে। এবার আমরা 12 পৃষ্ঠা চলে যাই। এখানে উদাহরণ 8-এ দেওয়া হয়েছে কয়েকটা সংখ্যা দিয়ে সংখ্যাগুলো থেকে অমূলদ সংখ্যা বাছাই করো। তো আমরা এখন এইটা করছি, উদাহরণ 8। তো প্রথমে যেটা দেওয়া হয়েছে 0.12। তো আমরা এখানে দেখলাম যে যে কোনো দশমিক সংখ্যা প্রথমে দশমিক থাক বা পরে থাক, হ্যাঁ, এটা কিন্তু মূলদ সংখ্যা হয়। কেননা এটা আসলে করে দেখাবো আমরা একটু, আসলে এমসিকিউ থাকলে তুমি সরাসরি উত্তর দেবে যে মূলদ, কিন্তু করে দেখানোর যদি প্রশ্ন হয় যে হয়তো 2 নাম্বার আছে বা 1 নাম্বার আছে তখন করে দেখাতে হবে। সেক্ষেত্রে এটা আমরা দেখো দশমিকটা তুলে দেবো, উপরে থাকবে 12 আর নিচে হবে দশমিকের জন্য 1 আর তার পরের দুটো অঙ্কের জন্য দুটো শূন্য। তো এটা আমরা চাইলে দেখো কাটাকাটি করতে পারি অথবা এই অবস্থায় রাখতে পারি। আমি 4 দিয়ে যদি কাটাকাটি করি, কাটাকাটি না করলেও দেখো স্বাভাবিক সংখ্যা 12 একটা স্বাভাবিক সংখ্যা, 100 একটা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে গেছে, তো এটাকে আমরা মূলদ সংখ্যা বলে দিতে পারবো। আর ভগ্নাংশ আসলে আসলে কাটাকাটি থাকলে করতে হয়, 4 দিয়ে যদি কাটি 3 4 12, আর এটা হচ্ছে 4 25 100, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 25। কখনো যদি কারণ জানতে চাই যে কেন মূলদ সংখ্যা, তখন আমাদের বলতে হবে যে যা একটি, মানে এটাকে আমরা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি, যা একটি ভগ্নাংশ যার লব ও হর কি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 7 8 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে মূলদ সংখ্যার শর্তই হচ্ছে যে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে এবং সেক্ষেত্রে লব হর দুটোই স্বাভাবিক সংখ্যা হবে, সেগুলোই মূলদ। এখন বলতে পারো যে 49 তাহলে বা একটা পূর্ণ সংখ্যা কিভাবে মূলদ হয়, ওই যে নিচে সবসময় একটা 1 ধরা যায়, সেক্ষেত্রে দেখো একটা ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে যায়, স্বাভাবিক সংখ্যা। তো এটি কিন্তু কারণ আসলে আমরা এটি বলে দিতে পারবো। তো এটা এরপর আছে দেখো √25। তো এটা আমরা সরাসরি বর্গমূল করে 5 লিখতে পারি, অথবা বইয়ে এইভাবে দেখিয়েছে যে 25-এর বদলে 5 স্কোয়ার, স্কোয়ার আর রুট কিন্তু ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এটা 5 হবে। তো আমরা প্রথম থেকে দেখে আসছি যে কোনো পূর্ণ সংখ্যা যেহেতু নিচে একটা 1 ধরা যায়, এখানে আমরা বলে দিতে পারবো, বা এটা না ধরেও সরাসরি বলতে পারবো যে এটা যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হবে। তো এটা আমরা বলবো যা হচ্ছে যে দুটি স্বাভাবিক সংখ্যার
ভগ্নাংশ আকারে আকারে লেখা যায়, তাই এটা মূলদ সংখ্যা। মূলদ অর্থাৎ এই যে এই সংখ্যাটা মূলদ সংখ্যা। তো এখানে আমাদের মূলদ সংখ্যাটা লেখা হয়নি, এটি এটি মূলদ সংখ্যা। তারপরে কারণ হিসেবে আমরা এগুলো বলবো, লেখা যায় তাই মূলদ সংখ্যা। ওকে, এরপর আছে রুট ওভার 72। রুট ওভার 72, তো এইটা দেখো আমরা তোমরা ক্যালকুলেটরও হচ্ছে যে রুট ওভার 72 করে যদি দেখো এখানে অসীম মান আসতে থাকবে। এটা আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা ছাড়া যদি কোনো রুট আসে, রুট ওভার থাকে উপরে, তাহলে সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো আমরা এখানে একটু দেখি আসলে এই যে দেখো এখানে আমরা যদি রুট ওভার চাপ দিয়ে 72 লিখি 72, তাহলে এইটা ইকুয়াল করলে দেখো এখানে তোমরা ভাবতে পারো যে এখানে তো শেষ হয়েছে দশমিকের পর। হ্যাঁ, কিন্তু আসলে এটা ক্যালকুলেটর ডিজিট যদি বেশি হয় তাহলে এখানে কিন্তু ডট 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 দেখায় না, এখানে অসীম ঘর পর্যন্ত আছে কিন্তু। তো এখন বলতে পারো যে এটা আমরা কিভাবে বুঝবো যে অসীম ঘর পর্যন্ত আছে। তো তার উত্তর যেটা সেটা হচ্ছে যে যখন কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, অপূর্ণবর্গ সংখ্যা, তার উপর রুট ওভার থাকলে এটা সবসময় অমূলদী হবে, অর্থাৎ অসীম ঘর পর্যন্ত আসবে। তো এটা আমরা ক্যালকুলেটরে যতটুকু দেখিয়েছে আমরা সেই ফিগারটা এখানে লিখতে পারি, অথবা আমরা আরো একটা নিয়ম তোমাদের দেখাবো যেটা বড় ক্লাসে আসলে অঙ্কগুলোতে কাজে লাগে। তো এই রুট ওভার 72 করে আমাদের ক্যালকুলেটর যেটা দেখিয়েছে সেটা হচ্ছে 8.45528 এরকম অসীম মান, মানে চলতেই আছে, এটা বুঝতে হবে। তো একে আমরা বলবো যে এটি অমূলদ অমূলদ সংখ্যা, কেননা এখানে কিন্তু আমরা দশমিক তুলে এটাকে ভগ্নাংশ আকারে আনতে পারবো না, কেননা এই যে দশমিকের পর যতগুলো অঙ্ক থাকে ততগুলো যে শূন্য নিতে হয়, তো এখানে তো অঙ্ক সংখ্যা কোনো শেষ হয়নি, তো কতগুলো শূন্য দেব। তো এটি অমূলদ সংখ্যা, কারণ একে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায় না বা প্রকাশ করা যায় না, লেখা যায় না। তো আরেকটা সিস্টেম আছে দেখো, রুট ওভার 72, একে ভেঙে আমরা কি করব, 36 দুগুণে 72। কেন 36 নিয়ে আসলাম দেখো, অন্য কিছু গুণ যেমন 8 নং তো 72 হয়, কিন্তু এর হচ্ছে একটা সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যার মধ্যে খুঁজে নিতে হয়, সেটা হচ্ছে দেখো 1 গুণন 72 এর গুণনীয়ক বের করতে হয়। এটা আমরা আগে শিখিয়েছি। গুণনীয়ক বের করতে গেলে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়, এবং প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে। তো জোড় সংখ্যা হলে তোমরা 2 দিয়ে ভাগ দেবে 36, আর একে 2 দিয়ে গুণন। দেখো এই 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা রুট ওভার করলে এই যে এখানে আমরা দেখেছিলাম 6 স্কোয়ারে যেহেতু 36 হয়, কোন একটা সংখ্যার স্কোয়ার করে যখন একটা গুণফল আসে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই 72 এর বদলে আমরা কি লিখতে পারি, 2 গুণন 36। তো এরকম গুণন সম্পর্ক থাকলে রুটটা আমরা আলাদা করে দিতে পারি, রুট ওভার 2 গুণন রুট ওভার 36। তাহলে এই রুট ওভার 2টা দেখো আমরা এইভাবে রাখলাম, আর রুট ওভার 36 মানে হচ্ছে 6। এক্ষেত্রে এই পূর্ণ সংখ্যাটা সামনে নিয়ে আসতে হয়। অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট আসলে এগুলো চলকের মতো, এক্স এর মতো হয়ে যায়, যেমন এক্স গুণন 6 করলে 6 করলে আমরা কি 6টা আগে নিয়ে আসি, 6x, সেরকম। তাহলে এইগুলো কিন্তু বড় ক্লাসে এই ক্যালকুলেশন গুলো প্রয়োজন হয়। 6 রুট ওভার 2, তো একে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তো তখন আমরা এইটা লিখে এই যে এই কথাটা লিখে দেবো, এটি অমূলদ সংখ্যা, কারণ একে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না। অথবা তোমরা এটাও করে নিতে পারো। তো এরপর আছে হচ্ছে রুট ওভার 49 ভাগ 7। তো এই ব্যাপারটা দেখো, রুট ওভার 49 মানে তোমরা জানো যে এটার বর্গমূল করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সো 7 আসবে। হ্যাঁ, তো এটা যেমন এইভাবেও করতে পারো যে রুট ওভার 7 স্কোয়ার, তারপরে স্কোয়ার রুট কাটা গেল, এই, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে এখানে উপরে থাকলো 7, নিচেও 7, তাহলে এইটাকে কিন্তু আমরা দেখো উপর নিচ একই সংখ্যা হলে এটাকে 1 লেখা যায় ভাগ করে, 7 দিয়ে 7কে ভাগ করলে। তো যে কোনো পূর্ণ সংখ্যা এটা একটা মূলদ সংখ্যা, কেন নিচে একটা যদি আমরা 1 ধরি তাহলে এইভাবে বলবো, এটি মূলদ সংখ্যা, কারণ একে
দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায়। তো এটা আমরা সরাসরি কিন্তু 7 লিখতে পারি, যেহেতু 49 বর্গমূল 7 হয়ে যায়, এই লাইনটা সরাসরি লেখা যাবে। তাহলে এইখান থেকে আমরা দেখলাম কোনটা মূলদ কোনটা অমূলদ, এবং সেগুলোর আসলে কারণগুলো আমরা বলে দিলাম যে কেন মূলদ বা কেন অমূলদ। তো এরপর নিচে কিছু কাজ দেয়া আছে, আমরা এই মূলদ অমূলদের বিষয়টা আজকে একটা এই পার্টে শেষ করে দেব। তো এই যে সংখ্যাগুলো থেকে মূলদ অমূলদ সংখ্যা বের করো। তো এই যে আমরা বলেছি যে যে কোনো ধরনের ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র, সবাই কিন্তু মূলদ। তো প্রথমটা হচ্ছে এরকম, এই মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম হচ্ছে হরটা হরেই থাকে, আর লবে দেখো এটা এটা গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয়, তাহলে 2 অক্ষে 2, 2 আর 1 যোগ করে হবে 3। তো এখানে আমরা বলবো এটি মূলদ সংখ্যা। যদি কারণ চাই তাহলে আমরা কারণটাও লিখে দিই। এমসিকিউ আসলে তোমাদের খালি শনাক্ত করলেই হবে। কারণ একে দুটি স্বাভাবিক, যে এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ ভগ্নাংশে লেখা যায়, অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, লেখা যায়। হয়ে গেল। এরপরে যেটা আছে দেখো 4√25। এই রুট ওভারটা কিন্তু বড় করে দেওয়া আছে, অর্থাৎ এই নিচেও রুট আছে উপরেও আছে। তো 4-এর বর্গমূল আমরা জানি 2, আর 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে দেখো একটা প্রকৃত ভগ্নাংশ আসছে, তাহলে এটাও হবে মূলদ। লব হর যখন দুটোই দেখা যায় যে পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা মূলদ হবে। এটি মূলদ সংখ্যা। এই কারণটা কিন্তু একদম অবিকল একই। কারণ একে দুটি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা মানেই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো। হ্যাঁ, দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায়। ওকে, এরপর আছে দেখো √27। এটাও রুট ওভারটা বড় করে দেওয়া আছে নিচ পর্যন্ত, নিচে আছে 16। তো 16-র বর্গমূল করলে 4 হবে, কিন্তু 27 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো কোনো সংখ্যার স্কোয়ার করে, এই যে 4-এর স্কোয়ার করে 16 আসছিল, 5-এর স্কোয়ারে 25, 27 কিন্তু আবার 6-এর স্কোয়ারে 36, এর মাঝখানে কিন্তু 27 আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে নিশ্চিত √27টা একটা অমূলদ সংখ্যা। তো আমরা তারপরেও জিনিসটা আসলে একটু করে দেখাই। সেটা হচ্ছে এরকম যে 27-এর বদলে আমরা দেখো 3 নং 27 লিখতে পারি, 3 নং 27। আর এই লব আর হরের রূপটা আমরা আলাদা করে দেবো এখানে, কেননা যেহেতু এই নিচের সংখ্যাটা পূর্ণবর্গ, সো এইভাবে যদি দেই, হ্যাঁ, তাহলে এইখানে দেখো এখন রুটটা আমরা আলাদা আলাদা করে নেব। √3 গুণন √9, আর নিচে এটা সরাসরি 16-র বর্গমূল করে 4 আসে, এটা আমরা বসিয়ে দিলাম। তো এইটার বর্গমূল করে কিন্তু 3 হয়, সেই 3টা এখন জাম্প করে সামনে নিতে হবে, এই যে এখানে আমরা যেভাবে শিখালাম। হ্যাঁ, যখনই রুটটা ছেড়ে দেয় তখন সেটা সামনে চলে আসে। আর এই অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট থাকলে এটা তখন পরে লিখতে হয়, আর গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয়। তো এই, আর নিচে ছিল 4। তাহলে এটা তোমরা বলতে পারো যে একটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ হয়েছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। মূলদ সংখ্যা হতে গেলে দুইটা সংখ্যা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ হতে হবে। তো এটি আমরা বলবো অমূলদ অমূলদ সংখ্যা, কারণ একে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায় না, লেখা যায় না। আর তোমরা এমনও করতে পারো, ক্যালকুলেটরে √27 লিখে যতগুলো ঘর দেখাবে তারপরে এইভাবে ডট ডট দিয়ে রেখেও কিন্তু করতে পারো, আর নিচে 4 লিখে তাহলে এইভাবে ফিনিশিং দিলেও এটা হবে। তো এরপরে আরো কয়েকটা আছে, আমরা এটা শেষ করে দেবো। এরপর আছে দেখো 1.0563। এটা নিশ্চিত একটা মূলদ সংখ্যা হবে, কেননা এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে উপরে লিখবো দশমিক ছেড়ে 105
6 3 আর নিচে হবে দশমিকের জন্য একটা 1 আর তারপরে 1 2 3 4টা অঙ্ক আছে 1 2 3 4টা শূন্য। তো এটা কাটাকাটি হবে না, যাই হোক। হ্যাঁ, এটা আমরা এখানে লিখে দেবো এটাও একটা দেখো স্বাভাবিক সংখ্যা, এটাও একটা স্বাভাবিক সংখ্যা, আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি। যে কোনো দশমিক যুক্ত এরকম সংখ্যা, হ্যাঁ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু যদি কখনো তোমাকে এইভাবে দেয়, দিয়ে ডট 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 দেয়, এইটা কিন্তু অমূলদ, তখন বুঝতে হবে যে এই মানটা অসীম চলছে। তাহলে এটি মূলদ সংখ্যা, কারণ একে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায়। এই যে দেখো, স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ আকারে আমরা লিখি। এরপর আছে √32। এটাও তোমরা ক্যালকুলেটরে যদি দাও তাহলে দেখবা যে অসীম মান দেখাবে। আর আমরা আগেও যেটা বলেছি যে অসীম না দেখালে হয়তো ফিনিশিং দেখাচ্ছে, কিন্তু তোমার বুঝতে হবে যে এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা কোনো সংখ্যার উপরে স্কোয়ার করে 32 হয় না। তার মানে নিশ্চিত এটা অমূলদ। তো আমরা একটু দেখানোর জন্য এইভাবে করতে পারি যে 16 দুগুণে 32। 16 কেন নিলাম দেখো, হ্যাঁ, 4 8টাও তো 32 হয়, কিন্তু 4ও একটা পূর্ণবর্গ সংখ্যা, এই 4 8টা 32, কিন্তু এই 8 এর মধ্যে কিন্তু আবার একটা 4 আছে, 4 দুগুণে 8, সেই 4 4 গুণ হয় 16, মানে একটা বড় পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হয়। তো এখানে 16 দুগুণে 32 যদি আমরা লিখি রুট ওভার, তারপরে দেখো রুট ওভারটা যদি আলাদা আলাদা করে দেই তাহলে এইটা 4 হয়ে যাবে এবং ওটাকে আমরা সামনে নেব আর গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে 4√2। তাহলে এটা নিশ্চয়ই কিন্তু অমূলদ সংখ্যা, যেহেতু এটা কোনোভাবেই আমরা ভগ্নাংশ আকারে আনতে পারবো না। এই √2 দিয়ে আমি আসলে কি করব, দশমিক থাকলে তুলে আহ, হচ্ছে যে নিচে একটা হর আসতো। তাহলে এটি অমূলদ সংখ্যা, কারণ একে দুটি, ওই একই ব্যাখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশে লেখা যায় না। অথবা তোমরা যেটা আমরা বলেছিলাম যে ক্যালকুলেটর আসলে ইউজ করতে দেবে কিনা এটা একটা সন্দেহ আছে 7-এ। হ্যাঁ, আগের কারিকুলামে দিয়েছিল, এখন কিন্তু আর দেওয়ার কথা নয়, কারণ এই চ্যাপ্টারে আসলে ক্যালকুলেটর থাকলে কিছুই থাকে না। তো এইভাবে তোমরা √32 যদি করে নাও তাহলে এই যে মানটা দেখাচ্ছে এখানে কিন্তু আসলে ফিনিশিং দেখালেও তোমাদের বুঝতে হবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কিন্তু অসীম, অর্থাৎ ডট ডট দিতে হবে 4 এর পরে। হ্যাঁ, ডট ডট দিয়ে তারপর এই যে এই ভাষাটা লিখে দিতে হবে। তো এটাই ভালো নিয়ম। লাস্ট যে অঙ্কটা আছে এটা হচ্ছে √121। তো 121 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 11 স্কোয়ার করলে দেখো 121 হয়, তার মানে 121-এর বর্গমূল হবে 11। তো এটা দুই ভাবে করা যেতে পারে, সরাসরি 11 লিখতে পারো, অথবা এইভাবে 11 স্কোয়ার দিয়ে স্কোয়ার রুট ক্যান্সেল করে 11। তো একটা পূর্ণ সংখ্যার নিচে আমরা একটা 1 ধরতে পারি, সো এটা আমরা যে কোনো আমরা